আপনারা যারা জার্মান ভাষা শেখা শুরু করেছেন এবং আ1 নিভিউতে আছেন, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে জার্সবাউ বা সেন্টেন্স স্ট্রাকচার। অর্থাৎ আপনি একটা সেন্টেন্স কিভাবে মেক করবেন। কোথায় সাবজেক্ট বসবে, কোথায় ভার্ব বসবে, কোথায় অবজেক্ট বা যার স্টাইল অন্যান্য যেগুলো আছে সেগুলো বসবে। তো গত ভিডিওতে আমরা শিখেছিলাম নমিনাটিভ প্রোনোমেন এবং কিভাবে নমিনাটিভ প্রোনোমেনের সাথে ভার্ব কনজুগেট করতে হয়। সেটা আগে শেখার কারণ হচ্ছে আমরা যখন জার্সবাউ শিখব তখন খুব সহজেই ক্যাচ করতে পারবো, কারণ আমাদের আগেই জানা থাকবে যে সাবজেক্টের সাথে কিভাবে ভার্ব কনজুগেট হবে। ওকে, তো আজকের এই ভিডিওতে আমরা শিখব জার্সবাউ বা সেন্টেন্স স্ট্রাকচার। আপনি একটা সেন্টেন্স কিভাবে মেক করবেন। তাহলে আমরা সরাসরি বোর্ডে চলে যাচ্ছি। তাহলে আমরা একটু বোর্ডের দিকে লক্ষ্য করি। ডয়েছা জার্সবাউ অর্থাৎ জার্মান সেন্টেন্স স্ট্রাকচার। তো আপনি যখন আ1 নিভিউতে থাকবেন 4 ধরনের সেন্টেন্স দেখবেন। কি কি? আউজাগেজার্স বিবৃতিমূলক বাক্য বা স্টেটমেন্ট, ইংরেজিতে আমরা পড়েছিলাম অ্যাসার্টিভ সেন্টেন্স। তারপর হচ্ছে ভে ফ্রাগে, ভে ফ্রাগে ইংরেজিতে পড়েছিলাম ডব্লিউএইচ কোয়েশ্চেন। সো জার্মানে হচ্ছে ভে বোর্ড দিয়ে যে প্রশ্ন করা হবে সেগুলোই হবে ভে ফ্রাগে। তারপরে রয়েছে ইয়া নাইন ফ্রাগে, ইয়েস নো কোয়েশ্চেন এবং ইয়েস নো অ্যান্সার। ওকে, অর্থাৎ আপনাকে কেউ প্রশ্ন করবে, আপনি সেটার অ্যান্সার দিবেন ইয়েস অথবা নো দিয়ে। তারপরে ইম্পারেটিভ সেন্টেন্স বা ইম্পারেটিভ জার্স। ইম্পারেটিভ জার্স বলতে বোঝায় যেই সেন্টেন্সে আদেশ, নিষেধ, অনুরোধ, নির্দেশ এগুলো থাকবে। ওকে, তো আজকের ক্লাসে আমরা শিখব আউজাগেজার্স বিবৃতিমূলক বাক্য বা স্টেটমেন্ট। অর্থাৎ কেউ যখন আপনাকে প্রশ্ন করবে সেই প্রশ্নের অ্যান্সারে আপনি কিভাবে ইনফরমেশন শেয়ার করবেন, তথ্য শেয়ার করবেন। ঠিক আছে, তাহলে আমরা এখন শিখব আউজাগেজার্স অর্থাৎ স্টেটমেন্ট, বিবৃতিমূলক বাক্য। ইংরেজিতে পড়েছিলাম অ্যাসার্টিভ সেন্টেন্স। ওকে, অর্থাৎ যে বাক্যের মাধ্যমে কোনো তথ্য, ঘটনা, মতামত, কোনো বক্তব্য প্রকাশ করব, তাই আউজাগেজার্স। আপনাকে কেউ প্রশ্ন করবে ইনফরমেশন জানার জন্য, সেই প্রশ্নের আঙ্গিকে আপনি স্টেটমেন্ট দিবেন, কোনো একটা বক্তব্য দিবেন, কোনো একটা গল্প শেয়ার করবেন বা ঘটনা শেয়ার করবেন, কোনো একটা কিছু সম্পর্কে তথ্য দিবেন। ওকে, এখন আউজাগেজার্স আমরা যখন লিখব কিংবা বলবো তখন সেন্টেন্স স্ট্রাকচার বা স্ট্রাকচার দুই ধরনের হতে পারে। প্রথমটি হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। অর্থাৎ আপনি যখন একটা সেন্টেন্স লিখবেন শুরুতে সাবজেক্ট হবে, তারপরে ভার্ব হবে, তারপরে অবজেক্ট বা অন্যান্য যে যার স্টাইল আছে, যেমন সময় হতে পারে, কোন একটা স্থানের নাম হতে পারে, প্রেডিকাটিভ হতে পারে অর্থাৎ সাবজেক্টের নাম, পেশা, বয়স, বৈশিষ্ট্য এগুলো হতে পারে অবজেক্টের জায়গায়। ঠিক আছে, তো আমরা সহজটাই শিখবো এখন, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এবং আরেক যে স্ট্রাকচার স্ট্রাকচার সেটি হচ্ছে অবজেক্ট প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট। অর্থাৎ একই সেন্টেন্স আপনি অবজেক্টটাকে আগে নিয়ে আসতে পারবেন, তারপরে ভার্বটাকে সেকেন্ড পজিশনে রাখতে পারবেন এবং সাবজেক্ট লিখতে পারবেন, পরবর্তীতে সাবজেক্ট বা বাকি যেগুলো থাকবে তারপরে সেগুলো লিখতে পারবেন। এখন দেখেন তো দুইটা স্ট্রাকচারেই একটা কমন বিষয় রয়েছে, খেয়াল করতে পারছেন? সেটি হলো ভার্ব। দেখেন উপরের স্ট্রাকচারেও ভার্ব সেকেন্ড পজিশনে আছে, নিচের স্ট্রাকচারেও ভার্ব সেকেন্ড পজিশনে আছে। খুব ইম্পর্টেন্ট। তার মানে আমরা যখন আউজাগেজার্স লিখবো বা বলবো তখন স্ট্রাকচারে ভার্ব সবসময় সেকেন্ড পজিশনে থাকবে,
সেন্টেন্সে ভার্ব সবসময় সেকেন্ড পজিশনে থাকবে। আমাদের সাবজেক্ট তার জায়গা চেঞ্জ করতে পারে, অবজেক্ট তার জায়গা চেঞ্জ করতে পারে, কিন্তু ভার্ব পারবে না। এই ভার্ব হচ্ছে একদম নাছোড় বান্দা, ঠিক আছে? তাকে আপনি যতই বলবেন যাও যাও এখান থেকে যাও, সে যাবে না। সে নাছোড় বান্দা, যে জায়গায় বসেছে তো বসেছে, ঠিক আছে? এক প্রকার বলা যায় ঘাড় তেরা। ওকে, তো এভাবে মুখে বললে তো হবে না, আমাদেরকে এক্সাম্পল দিয়ে দেখতে হবে। তাহলে আমরা এখন এক্সাম্পল দিয়ে দেখব। তো সর্বপ্রথম আমি একটা ভার্ব নিয়ে নিব। ওকে, তাহলে আমরা কোন ভার্ব নিয়েছি? লেয়ানেন। লেয়ানেন অর্থ শেখা। এক্সাম্পল কি দিয়েছি? আমি জার্মান শিখছি। আমি জার্মান শিখছি। এখন এই সেন্টেন্সটাকে আমরা প্রথম স্ট্রাকচার অনুযায়ী লিখব, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে আমি, আমি ডয়েচ কি? নমিনাটিভ প্রোনোমেন ইস, ইতিমধ্যেই আমরা শিখে ফেলেছি ইস। তারপরে ভার্ব কোথায় বসেছে? সেকেন্ড পজিশনে ভার্ব। প্রথমে বসেছে সাবজেক্ট ইস, আমি, তারপরে স্ট্রাকচার অনুযায়ী কি হবে? ভার্ব হবে। এখন ভার্ব কোনটা? লেয়ানেন। তাহলে ইসের সাথে কিভাবে কনজুগেট হবে? লেয়ানে হবে, অর্থাৎ স্টেমের পরে, মূল অংশের পরে এই অ্যানটা উঠে যাবে। হ্যাঁ, মূল অংশের পরে ইসের সাথে একটা এ যুক্ত হবে এন্ডুকে। এটা আগের ক্লাসে আমরা খুব ভালোভাবে শিখেছি, তো এইখানে সেগুলা রিপিট করব না। আর আপনারা যারা ফেসবুক পেজ অথবা ইউটিউবে দেখছেন, আমার আগের ভিডিওটি দেখবেন, সেখানে নমিনাটিভ প্রোনোমেন এবং নমিনাটিভ প্রোনোমেনের সাথে কিভাবে ভার্ব কনজুগেট করতে হয় সেটা দেওয়া আছে। তাহলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন। ঠিক আছে, তাহলে আমরা সেকেন্ড পজিশনে কি লিখেছি? ভার্ব লিখেছি। তারপরে থার্ড পজিশনে অবজেক্ট ডয়েচ। তাহলে আমাদের স্ট্রাকচার অনুযায়ী ঠিক আছে কিনা আমরা দেখি। প্রথমে সাবজেক্ট ইস, তারপরে ভার্ব সেকেন্ড পজিশনে লেয়ানে, তারপরে অবজেক্ট ডয়েচ। ওকে, এখন এটা তো গেল প্রথম স্ট্রাকচার। এবার আমরা একই সেন্টেন্স দ্বিতীয় স্ট্রাকচারে দেখব। অর্থাৎ একটা সেন্টেন্স বা একটা আউসজাগে জার্স আমরা দুই ভাবে লিখতে পারি, আমরা সেটাই দেখছি। অবজেক্ট ডয়েচ, অর্থাৎ আমরা ডয়েচটাকে সামনে নিয়ে এসেছি, অবজেক্টটাকে শুরুতে নিয়ে এসেছি। তারপরে সেকেন্ড পজিশনে কি আছে? ভার্ব আছে, লেয়ানে, লেয়ানে। ওকে, তারপরে রয়েছে সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে কি? ইস, ইস। এখন ইসটা যখন শুরুতে বসেছে তখন ক্যাপিটাল লেটার দিয়ে বসেছে, যখন সে মাঝখানে বসবে তখন স্মল লেটার দিয়ে হবে ইস। তাহলে আমাদের স্ট্রাকচার অনুযায়ী ঠিক আছে। দেখেন, দুইটা স্ট্রাকচারে বা সেন্টেন্সে যখন আমরা ভার্ব লিখেছি, দুইটা সেন্টেন্সেই ভার্ব সেকেন্ড পজিশনে বসেছে, সেকেন্ড পজিশনে বসেছে। খুব ইম্পর্টেন্ট, আপনি কোথায় ভার্ব বসাবেন এটা আইনস্টিপুর জন্য খুব ইম্পর্টেন্ট। সো এটা খুব গুরুত্ব সহকারে খেয়াল করবেন। আমরা যখন আউসজাগে জার্স লিখবো বা বলবো তখন ভার্ব সব সময় সেকেন্ড পজিশনে থাকবে। সেন্টেন্সের সাবজেক্ট কিংবা অবজেক্ট চেঞ্জ হতে পারে, জায়গা পরিবর্তন করতে পারে, কিন্তু ভার্ব জায়গা পরিবর্তন করবে না। ওকে, ঠিক আছে। আমরা যদি আরেকটা উদাহরণ দেখি বা এক্সাম্পল দেখি, তাহলে
দ্বিতীয় ভার্ব আমরা কি নিয়েছি? খমেন। খমেন অর্থ আসা। এক্সাম্পল হচ্ছে আমি বাংলাদেশ থেকে এসেছি। তাহলে প্রথম স্ট্রাকচার অনুযায়ী আমরা দেখি, প্রথমে সাবজেক্ট হয়েছে ইস, নমিনাটিভ প্রোনোমেন। তারপরে ভার্ব হবে। তাহলে ভার্ব কি? খমেন। তাহলে খমেন অবশ্যই নমিনাটিভ প্রোনোমেন বা সেন্টেন্সের সাবজেক্ট অনুযায়ী কনজুগেট হবে। তাহলে ইসের সাথে খমে, ইস খমে। তারপরে এখানে একটা প্রিপোজিশন হয়েছে, এটা আপনারা যখন প্রিপোজিশনের ক্লাস করবেন তখন বুঝতে পারবেন। বাট এটুকু মনে রাখেন যে আপনি কোনো একটা দেশ থেকে এসেছেন। থেকে, এই আউজ মানে থেকে বোঝায়। মনে করেন আপনি জার্মানিতে আছেন, কেউ আপনাকে প্রশ্ন করেছে আপনি কোথা থেকে এসেছেন, এই যে থেকে এসেছেন, তাহলে আপনি বলবেন আমি বাংলাদেশ থেকে এসেছি। সো এই ক্ষেত্রে আউস বাংলাদেশ অর্থ বাংলাদেশ থেকে, বাংলাদেশ থেকে এসেছেন। অথবা আপনি বাংলাদেশের কোনো একটা জেলাতে বাস করেন, এখন আপনি অন্য কোনো জেলাতে গিয়েছেন, তখন আপনি বলতে পারেন যে কোন জেলা থেকে এসেছেন। যেমন যদি আপনি ঢাকায় বাস করেন, আপনি চিটাগংয়ে গিয়েছেন, তখন কেউ যদি আপনাকে প্রশ্ন করে যে আপনি কোথা থেকে এসেছেন, আপনি বলতে পারেন ইস komme aus ঢাকা। যদি বাহিরের রাষ্ট্রে থাকেন, ইস komme aus বাংলাদেশ। ওকে, সো এই জন্য এখানে প্রিপোজিশনটা হয়েছে। সো এই প্রিপোজিশনটা এখন বোঝার প্রয়োজন নেই, আমাদের মেইন টপিক হচ্ছে আউস জাগেজার্স। তো আউস বাংলাদেশ, ঠিক আছে। তাহলে প্রথমে কি? সাবজেক্ট, ভার্ব, তারপরে অবজেক্ট আকারে এটা একটা অর্টের নাম বসেছে, স্থানের নাম বসেছে, ঠিক আছে। একটু আগে আমি বলেছি এই অবজেক্টের জায়গায় যার স্টাইল অন্যান্যগুলো হতে পারে, সময়ের কথা বলতে পারে, কিংবা প্রেডিকাটিভ সাবজেক্টের নাম, পেশা এগুলো হতে পারে, কিংবা কোন একটা জায়গার নাম হতে পারে, দেশের নাম হতে পারে, ঠিক আছে। তো সেই হিসেবে আউস বাংলাদেশ এখানে অবজেক্ট, এটা অবজেক্ট না, বাট অবজেক্টের জায়গায় বসেছে। সো এরকম আরো অনেক কিছু বসতে পারে। আমাদের মেইন পয়েন্ট হচ্ছে সাবজেক্ট, ভার্ব, তারপরে যেগুলো থাকবে সেগুলো কোথায় বসবে। তাহলে এরপর হচ্ছে হাউস বাংলাদেশ। এখন দেখেন এই সেন্টেন্সে কমন সেকেন্ড পজিশনে আছে, ভার্ব সাবজেক্ট ফার্স্ট পজিশনে আছে, এবং বাকি যা আছে সেগুলো থার্ড পজিশনে আছে। এই সেন্টেন্সটাকে যখন আমি দ্বিতীয় স্ট্রাকচারে করব তখন এই যে আউস বাংলাদেশ অর্থাৎ ভার্বের পরে যেই লেখাগুলো সেগুলো শুরুতে চলে এসেছে। এখন এখানে অবজেক্ট রয়েছে, আমি আগেই বলেছি অবজেক্টের জায়গায় অন্য জার স্টাইল থাকতে পারে। সো আউস বাংলাদেশ শুরুতে চলে এসেছে, তারপরে দেখেন সেকেন্ড পজিশনে ভার্ব, অর্থাৎ ভার্ব সবসময় সেকেন্ড পজিশনেই থাকবে। তারপরে স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্ট হয়েছে, এই যে সাবজেক্ট হয়েছে। ওকে, ক্লিয়ার? তাহলে আমাদের মূল কথা হচ্ছে সাবজেক্ট চেঞ্জ হতে পারে, শেষে যেগুলো ভার্বের পরে যে অংশগুলো আছে অবজেক্ট আকারে যেগুলো আছে সেগুলো চেঞ্জ হতে পারে, কিন্তু ভার্ব চেঞ্জ হবে না। ভার্ব যেখানে বসেছে সেখানেই বসে থাকবে, নড়াচড়া করবে না। আরেকটা উদাহরণ দেওয়ার প্রয়োজন আছে? খাউফেন, খাউফেন অর্থ কেনা। এবার দেখেন আমাদের তৃতীয় ভার্ব কি নিয়েছি? খাউফেন, খাউফেন অর্থ কেনা। আমি রুটি কিনি। স্ট্রাকচার অনুযায়ী প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব খাউফেন, সাবজেক্ট ইস, তারপরে খাউফেন, খাউফেনের ইসের সাথে কনজুগেট কি হবে? খাউফে। ওকে, তারপরে অবজেক্ট রোড,
তাহলে ইশ খাউফে ব্রোড, আমি রুটি কিনি। সাবজেক্ট ইশ, ভার্ব খাউফে, অবজেক্ট ব্রোড। এখন একই সেন্টেন্স আমরা একটু ঘুরিয়ে যখন লিখবো, অর্থাৎ অবজেক্টকে আগে নিয়ে আসবো, তখন কিভাবে হবে? এই যে ব্রোড, অবজেক্ট শুরুতে বসেছে, তারপরে ভার্ব তার নির্দিষ্ট জায়গা অনুযায়ী সেকেন্ড পজিশনে বসেছে খাউফে। দেখেন, ভার্ব সেকেন্ড পজিশনে আছে খাউফে, তারপরে সাবজেক্ট, তাহলে সাবজেক্ট কি? ইশ। আশা করি আর বোঝানোর প্রয়োজন নেই, এতটুকুতেই এনাফ। আমি আরেকবার রিপিট করছি, আউজাগিজার আপনি যখন বলবেন বা লিখবেন তখন স্ট্রাকচার দুই রকম হতে পারে। প্রথমটি হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। সাবজেক্ট শুরুতে বসবে, সেকেন্ড পজিশনে ভার্ব বসবে, তারপরে অবজেক্ট বা অন্যান্য যে বিষয়গুলো আসবে সেগুলো বসবে, ঠিক আছে, অবজেক্টের জায়গায়। আর দ্বিতীয় স্ট্রাকচার হচ্ছে ওই যে অন্যান্য যে বিষয়গুলো কিংবা অবজেক্ট সেগুলো আছে সেগুলো শুরুতে বসবে, তারপরে ভার্ব বসবে, তারপরে সাবজেক্ট বসবে। এই ক্ষেত্রে দুইটা সেন্টেন্সে বা দুইটা স্ট্রাকচারে কমন যে জিনিসটা সেটা হচ্ছে ভার্ব সেকেন্ড পজিশনে থাকবে। ওকে, তাহলে আমরা যখন আউজাগে জাস্ট বলবো ভার্বকে সবসময় সেকেন্ড পজিশনে রাখবো। স্ট্রাকচারটা আমি মুছে ফেলেছি, বাট স্ট্রাকচার থাকলে আপনাদের বুঝতে ইজি হবে। আরেকবার লিখছি। ঠিক আছে, এটা ছিল আমাদের স্ট্রাকচার, ওগুলো মুছতে গিয়ে মুছে ফেলেছি। এখন আমরা নিয়েছি হাইসেন। হাইসেন মানে হচ্ছে নাম হওয়া বা আপনাকে কোন নামে ডাকা হয়, ডাকা, ঠিক আছে। তাহলে আমি যদি এক্সাম্পল দিই, আমার নাম পৃথি। ইস হাইসে পৃথি। আপনারা আপনাদের নাম বলতে পারেন, যে আমার নাম অমুক, ঠিক আছে, আপনার যে নাম সেটা বলবেন। এখন দেখেন আমাদের স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট বা অন্য যে যার স্টাইল আছে। তো সেই অনুযায়ী আমি প্রথমে কি বসিয়েছি, ইস সাবজেক্ট, তারপরে হাইসেন ভার্ব থেকে হাইসে হয়েছে সাবজেক্টের সাথে কনজুগেট হয়ে, তাহলে ভার্ব কোথায় বসেছে, সেকেন্ড পজিশনে বসেছে। এরপরে হচ্ছে পৃথি, নাম, নামটা বসেছে। এখন এই নামটাকে অবজেক্ট বলে না, এটা হচ্ছে প্রেডিকাটিভ। প্রেডিকাটিভ, প্রেডিকাটিভ। ওকে, আমাদের স্ট্রাকচার অনুযায়ী লিখেছি অবজেক্ট বসবে। সো আমি এটাও বলেছি যে অবজেক্ট এখানে না থেকে অবজেক্ট থাকতে পারে অথবা প্রেডিকাটিভ থাকতে পারে, অথবা কোন একটা জায়গার নাম থাকতে পারে, কোথায়, ভার্বের পরে, ঠিক আছে। তো আমাদের সেদিকে যাওয়ার দরকার নেই, আপনি শুধু এইটুকু জেনে রাখেন প্রেডিকাটিভটা, কারণ আপনারা এরকম সেন্টেন্স পাবেন। ওকে, প্রেডিকাটিভটা এখানে অবজেক্টও থাকতে পারে, প্রেডিকাটিভও থাকতে পারে, প্রেডিকাটিভও থাকতে পারে, জায়গাটা হচ্ছে না। অর্থাৎ আপনারা যখন শুরুর দিকে শিখবেন তখন এরকম সেন্টেন্স পাবেন, সেজন্য আমি এটা দেখিয়ে দিচ্ছি যাতে ভুল না হয়, ঠিক আছে। তো
স্ট্রাকচার অনুযায়ী আমরা আবার প্রেডিকাটিভটাকে শুরুতে নিয়ে আসতে পারি, তারপরে ভার্ব বসাতে পারি, তারপরে সাবজেক্ট বসাতে পারি। আচ্ছা, সবার আগে আমাদেরকে জানতে হবে এই যে প্রেডিকাটিভ, এই প্রেডিকাটিভটা কি? এই প্রেডিকাটিভটা হচ্ছে একটা বাক্যের বা একটা সেন্টেন্সের সাবজেক্টের নাম, বয়স, পেশা, বৈশিষ্ট্য, অবস্থা। ওকে, একটা সেন্টেন্সে সাবজেক্টের নাম, বয়স, পেশা, বৈশিষ্ট্য, অবস্থাই হচ্ছে কি প্রেডিকাটিভ অংশ। তার মানে এটা হচ্ছে কি নাম, এটা হচ্ছে প্রেডিকাটিভ অংশ, এই সেন্টেন্সের প্রেডিকাটিভ অংশ। এখানে কি বুঝিয়েছে? ইস হাইসে পৃথি, তার মানে সাবজেক্টের নাম বুঝিয়েছে। এটা হচ্ছে প্রেডিকাটিভ অংশ। বুঝতে পেরেছেন? এখন এইখানে যদি বয়স লেখা থাকতো, ইস বিন 20 oder ich bin 15 Jahre alt, তাহলে ওই বয়সটা হতো প্রেডিকাটিভ অংশ। বুঝা গেছে? তারপরে যদি হতো ich bin freundlich, freundlich হচ্ছে কি বন্ধুত্বপূর্ণ, তার মানে এটা হচ্ছে একটা বৈশিষ্ট্য, তাহলে এটা হতো কি প্রেডিকাটিভ অংশ। এখন আমরা যদি এই স্ট্রাকচার অনুযায়ী দেখি, আমরা লিখতে পারি যে পৃথি শুরুতে নিয়ে আসতে পারি হাইসে ইস, পৃথি নাম আমার, অথবা আমার নাম পৃথি। তাহলে প্রথম স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্ট হয়েছে, ভার্ব হয়েছে, তারপরে এখানে অবজেক্টের পরিবর্তে প্রেডিকাটিভটা হয়েছে। আপনারা যখন আইনস নিবিড়তে থাকবেন আপনারা এগুলো পাবেন, আমার নাম কি, তারপরে আমার বয়স কত, সেজন্যই মূলত আমার এটা দেখানো। এরপরে দ্বিতীয় স্ট্রাকচার অনুযায়ী প্রেডিকাটিভটা শুরুতে চলে এসেছে, তারপরে দ্বিতীয়তে বসেছে ভার্ব, তৃতীয়তে বসেছে সাবজেক্ট। গ্রামাটিক্যালি ঠিক আছে, আপনি যদি এভাবে বলেন বা লিখেন গ্রামাটিক্যালি ঠিক হবে, কিন্তু রিয়েল জার্মানে বা বাস্তবে জার্মানিরা এভাবে বলে না, অর্থাৎ প্রেডিকাটিভটাকে সামনে নিয়ে আসে না, প্রেডিকাটিভ অংশকে সামনে নিয়ে এসে বলে না। তো যদি কেউ লেখেন ভুল হবে না গ্রামার অনুযায়ী, কিন্তু রিয়েল লাইফ এটা চলে না। সো আমরা এইভাবে লিখবো না। যখনই সাবজেক্টের বয়স, পেশা, নাম, অবস্থা, বৈশিষ্ট্য ইত্যাদি প্রকাশ পাবে একটা সেন্টেন্সে, তখন আমরা এই স্ট্রাকচারটা ফলো করব না, আমরা প্রথম স্ট্রাকচারটাই ফলো করব। সোজাসুজি বলবো ইস হাইসে পৃথি, আপনি আপনার নাম বলবেন ইস বিন 20 Jahre alt, ইস বিন freundlich, সোজাসুজি বলে দিব। ঠিক আছে, ওই যে freundlich bin ich, বন্ধুত্বপূর্ণ আমি, এভাবে বলবো না, আমি বন্ধুত্বপূর্ণ, ich bin freundlich, এভাবে বলবো। ঠিক আছে, তাহলে এই অংশগুলো হচ্ছে কি প্রেডিকাটিভ অংশ। যখন বাক্যের সাবজেক্টের বয়স, পেশা, বৈশিষ্ট্য, তারপরে অবস্থা এগুলো বুঝাবে, তখন কি হবে সেটা প্রেডিকাটিভ অংশ, সেই অংশটার নাম হবে প্রেডিকাটিভ অংশ। তো সেগুলো আমরা দ্বিতীয় রুলস অনুযায়ী ফলো করব না, ওটা বেশিরভাগ সময়ই জার্মানিরা প্রথম যে স্ট্রাকচার আছে সেটা অনুযায়ী বলে। ঠিক আছে, তো আশা করি এই ভিডিওটা দেখার পরে আপনাদের আউসজাগে জার্স নিয়ে আর কোনো সমস্যা হবে না। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্স তো অবশ্যই আছে, সেখানে কমেন্ট করবেন। ওকে, তো আজকে এই পর্যন্তই ছিল আমাদের আউসজাগে জার্স নিয়ে ভিডিও। যদি পরবর্তীতে আমার যথেষ্ট সময় থাকে তাহলে আমরা ভে প্রাগে এবং ইয়া 9 প্রাগে পরবর্তীতে ইম্পারেটিভ জার্স যদি সম্ভব হয় সেগুলো নিয়ে ভিডিও আকারে ফেসবুকে অথবা ইউটিউবে পোস্ট করা হবে। ঠিক আছে, তো আশা করি আপনাদের আউসজাগে জার্স নিয়ে আর প্রবলেম হওয়ার কথা না। ওকে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ সুন্দর থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে বা পরবর্তী কোনো ক্লাসে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।